হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়ো ফ্যামিলি। আমি বর্ণালী, তোমাদের বায়োলজি এডুকেটর। তো আজকে আমাদের আলোচ্য বিষয় কোষ জীবনের মূল একক। এটা ক্লাস 11 এর 3rd ইউনিটের একটি চ্যাপ্টার। তো প্রথমে এই চ্যাপ্টার সম্পর্কে কিছু বলি। এটা এমন একটা চ্যাপ্টার যেটা কিন্তু আমাদের বায়োলজির বেস ক্লিয়ার করে থাকে। আমি একটা অ্যাডভাইস দেবো সবাইকে, যারা ক্লাস 11-এ উঠেছো, যারা 11 এর পড়া স্টার্ট করছো, অথবা যারা এনসিইআরটি পড়ছো অর্থাৎ নিটের প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু এই চ্যাপ্টারটি দিয়ে তোমরা প্রিপারেশন স্টার্ট করতে পারো। তাহলে এটা যেহেতু বেস ক্লিয়ার করে, তো এটা আগে পড়লে পরবর্তী চ্যাপ্টারগুলো পড়তে এবং বুঝতে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে। তো এই চ্যাপ্টারটি কিন্তু আমরা ক্লাস 9-এও অল্প বিস্তর পড়েছি, কিন্তু সেখানে ফুল ডিটেলস ক্লিয়ার ছিল না, যেটা ক্লাস 11-এ কিন্তু আমাদের এই কোর্স সম্পর্কে সম্পূর্ণ তথ্য পড়তে হবে। তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের টপিক, কোষ জীবনের মূল একক। তো প্রথমেই বলি, কোষ কি? কোষ হচ্ছে জীবদেহের গঠনগত ও কার্যগত একক। হ্যাঁ, এই কথাটা আমরা আগেও বহুবার শুনেছি, জীবদেহের গঠনগত ও কার্যগত একক। তাহলে কোষকে জীবের একক কেন বলা হয়? একক আমরা কাকে বলি? একক বা ইউনিট, কোনো বস্তুকে ভাঙলে সবচেয়ে ক্ষুদ্র যেই অণু পাওয়া যায় তাকেই কিন্তু আমরা তার একক বলে থাকি। তেমনি জীবদেহকে যদি দেখা যায়, জীবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ। কোষ কিন্তু জীবদেহের সব থেকে ক্ষুদ্রতম একক। এবার আসি, গঠনগত একক কেন বলা হয়? স্বাভাবিকভাবেই কোষ দিয়েই তো সজীব দেহটা গঠিত, তাই না? তার জন্য কোষকে জীবদেহের গঠনগত একক বলা হয়। ঠিক যেমন তোমরা কল্পনা করো, একটা বাড়ি যদি তৈরি করা হয়, একটা বাড়ি বা বিল্ডিং তৈরি করা হচ্ছে, সেখানে অসংখ্য ইট দিয়ে কিন্তু বাড়িটা তৈরি করা হচ্ছে, সুতরাং এক একটা ইটকে ওই বাড়ির একক বলতে পারি। ঠিক তেমনি একটা সজীব দেহ যখন গঠিত হচ্ছে, অসংখ্য কোষ নিয়ে গঠিত হচ্ছে, কোষ অ্যারেঞ্জড হয়ে কিন্তু জীবদেহ গঠন করছে, তাই কোষকেও কিন্তু জীবদেহের গঠনগত একক বলা হয়। এটা যদি আরো আমরা ক্লিয়ার করতে চাই, তাহলে এই যে কোষ, এবার সজীব দেহ এককোষীয় হতে পারে, বহুকোষীয় হতে পারে, অর্থাৎ একটা মাত্র কোষ দিয়েও কোনো জীবদেহ গঠিত হতে পারে, আবার অনেকগুলো কোষ নিয়েও কিন্তু জীবদেহ গঠিত হতে পারে। তো আমরা বহুকোষী জীবের ক্ষেত্রে এই প্রমাণটা পেয়ে থাকি। বহুকোষী জীবের ক্ষেত্রে কি হয়, অনেকগুলো কোষ বা গ্রুপ অফ সেল যারা একই রকমের কাজ করে থাকে, সেই সমস্ত কোষ গুচ্ছকে একত্রে আমরা বলে থাকি কলা বা টিস্যু। অর্থাৎ কলা বা টিস্যু কি দিয়ে তৈরি হয়? অনেকগুলো সেল অর্থাৎ গ্রুপ অফ সেল দিয়ে কিন্তু কলা বা টিস্যু তৈরি হয়। এর একটা এক্সাম্পল কি, কাকে আমরা কলা বলবো? সাপোজ আমাদের যে স্কিন রয়েছে বা আমাদের ত্বক, ত্বক কি করছে? আমাদের দেহের আবরণ তৈরি করছে, অর্থাৎ বাইরে থেকে প্রোটেকশন দিচ্ছে। আমাদের ত্বক কি? বহু কোষ নিয়ে গঠিত, তাই না? তাহলে এই সমস্ত কোষের কাজ সেম, অর্থাৎ এই সমস্ত ত্বকে যত কোষ রয়েছে সব কোষগুলোকে আমরা আবরণী কলা বলতে পারি। ঠিক তেমন আবরণী কলার নিচে কি থাকে? আমাদের মাসল বা পেশি রয়েছে, তো এগুলো অনেকগুলো কোষ নিয়ে তৈরি। তাহলে তাকে আমরা মাসল বা পেশি আমাদের কি কাজে সাহায্য করে? যান্ত্রিক দৃঢ়তা দেয়, তাই না? মেকানিক্যাল স্ট্রেংথ দিয়ে থাকে। তাহলে এদেরও কাজ সেম এই সমস্ত কলা কোষগুলোর, তাহলে এদেরকে আমরা পেশি কলা বলতে পারি। আবার পেশি কলার মধ্যে দিয়ে কি রয়েছে না, আমাদের ব্লাড ভেসেলস বয়ে চলেছে, রক্তবাহ বয়ে চলেছে, তো ওর মধ্যেও প্রচুর ব্লাড সেল রয়েছে, এদেরকে আমরা সংবহন কলা বলতে পারি। অর্থাৎ আমাদের দেহে বিভিন্ন রকমের কলা বর্তমান। তাহলে কলা কাকে বলবো? যখন অনেকগুলো কোষ মিলে একই রকমের কাজ করবে তখন তাদের কলা বলবো। আবার অনেকগুলো কলা মিলে কি তৈরি করে? অঙ্গ বা অর্গান। এখানে লেখা আছে গ্রুপ অফ টিস্যু। অর্থাৎ আমরা যদি আমাদের দেহের বিভিন্ন রকম অঙ্গ রয়েছে, একটা অঙ্গ কল্পনা করি, লাইক হাত। হাত আমাদের একটা অঙ্গ, তাহলে হাতের মধ্যে বিভিন্ন রকমের কলা আমরা দেখতে পারবো, তাই না? বাইরে কি রয়েছে? স্কিন রয়েছে, অর্থাৎ আবরণী কলা রয়েছে। আবরণী কলার ভেতরের কি রয়েছে? মাসল বা পেশি, অর্থাৎ পেশি কলা রয়েছে। তার মধ্যে সংবহন কলা রয়েছে। তাহলে হলো তো একটা অঙ্গ কি নিয়ে তৈরি হলো? অনেকগুলো কলা নিয়ে একটা অর্গান বা অঙ্গ তৈরি হলো। আবার অনেকগুলো অঙ্গ মিলে কি তৈরি করে? তন্ত্র বা অর্গান সিস্টেম। তন্ত্র আমরা কাকে বলি? যখন অনেকগুলো অঙ্গ একই রকমের কাজ করে তখন তাদের বলা হয় একটা তন্ত্র। তোমরা পড়েছো এর আগেও, পৌষ্টিক তন্ত্র সম্বন্ধে পড়েছো, রেচন তন্ত্র সম্বন্ধে পড়েছো,
সংবহন তন্ত্র সম্পর্কে পড়েছো। তো পৌষ্টিক তন্ত্রে কি দেখা যায়, অনেকগুলো অঙ্গ একসাথে কাজ করে, প্রত্যেকেই কি করছে না খাবারকে ডাইজেস্ট করতে সাহায্য করছে, খাবার গ্রহণ, ডাইজেস্ট করা এবং নির্গত করা, এই কাজটা হচ্ছে ওই সমস্ত অঙ্গগুলো, অর্থাৎ এই তন্ত্রের আন্ডারে যত অঙ্গ রয়েছে তাদের কাজ হচ্ছে এগুলো। তাহলে কি কি অঙ্গ রয়েছে, মুখবিবর, গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, মলাশয়, এই সমস্ত অঙ্গগুলো প্রত্যেকে কিন্তু ডিফারেন্ট অর্গান বা অঙ্গ। তো প্রত্যেকটা অঙ্গ একই রকম কাজে সাহায্য করছে বলে তাদেরকে একটা তন্ত্রের আন্ডারে ফেলা হচ্ছে। তো তন্ত্র কাকে বলে বোঝা গেল। ঠিক যেমন আমাদের রেচন তন্ত্র রয়েছে, একজোড়া কিডনি, একজোড়া গোবিনী, মূত্রাশয়, ঠিক আছে। তাহলে অনেকগুলো অঙ্গ যখন একই রকমের কাজ করছে তখন তাদের আমরা তন্ত্র বা অর্গান সিস্টেম বলছি। আর সব থেকে শেষে অনেকগুলো তন্ত্র বা অর্গান সিস্টেম মিলে কি তৈরি হচ্ছে, লিভিং অর্গানিজম বা জীবদেহ, তাই না। আমাদের জীবদেহে কি রয়েছে, অনেকগুলো কিন্তু আলাদা আলাদা তন্ত্র রয়েছে। তাহলে একটা কোষ অ্যারেঞ্জড হয়ে কিভাবে কলা, অঙ্গ, তন্ত্র এবং জীবদেহ গঠন করছে বোঝা গেল। তো এই কারণে কিন্তু আমরা কোষকে জীবদেহের গঠনগত একক বলে থাকি। এবার আসি কার্যগত একক কেন বলা হয়। কার্যগত একক এই কারণেই বলা হয় কারণ আমাদের যত ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি রয়েছে বা শারীরবৃত্তীয় ক্রিয়া রয়েছে সমস্ত কাজ কিন্তু কোষের মধ্যে সম্পন্ন হয়, যার জন্য আমরা কোষকে কার্যগত একক বলে থাকি। কি কি ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি হয়ে থাকে, উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষ, বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে শ্বসন, রেসপিরেশন, তাই না, রেচন। তো এই শারীরবৃত্তীয় ক্রিয়াগুলো কোথায় সম্পন্ন হয় না, কোষের মধ্যে সম্পন্ন হয়। তো এই কারণেই কিন্তু কোষকে আমরা কার্যগত একক বলে থাকি। তাহলে এই লাইনটা ক্লিয়ার হলো, জীবদেহের গঠনগত ও কার্যগত একক। একটা কথা বলি, কোষ কিন্তু আণুবীক্ষণিক হয়ে থাকে অর্থাৎ মাইক্রোস্কোপিক, কারণ কোষকে আমরা খালি চোখে পর্যবেক্ষণ করতে পারি না। কোষকে দেখতে গেলে আমাদের ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র অথবা মাইক্রোস্কোপের সাহায্য নিতে হবে। নেক্সট আসছি এই কোষ সর্বপ্রথম কে পর্যবেক্ষণ করেছিলেন, বিজ্ঞানী রবার্ট হুক 1665-এ প্রথম কোষ পর্যবেক্ষণ করেছিলেন, কিন্তু সেটা কিন্তু সজীব কোষ ছিল না, সেটা কি ছিল, মৃত কোষ ছিল। তিনি ওক গাছের বার্ক অর্থাৎ ছালের যে কর্ক কোষ ছিল সেই কোষ তিনি প্রথম পর্যবেক্ষণ করেন। তো এখানে যে কয়েকটা প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু এনসিইআরটি বেসড, তো এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, লাইক হিস্ট্রি হলেও এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো রবার্ট হুক প্রথম মৃত কোষ পর্যবেক্ষণ করেন। নেক্সট, তাহলে সজীব কোষকে পর্যবেক্ষণ করেন, সজীব কোষ পর্যবেক্ষণ করেন অ্যান্টনি ভ্যান লিউয়েনহক, তিনি কিন্তু অণুজীব পর্যবেক্ষণ করেছিলেন। নেক্সট আসছি, কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস, যেটাকে কোষের মস্তিষ্ক বলা হয়। এই নিউক্লিয়াস প্রথম কে পর্যবেক্ষণ করেন, রবার্ট ব্রাউন 1831-এ প্রথম নিউক্লিয়াস পর্যবেক্ষণ করেন। তো এই তিনটে জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবার আসি কোষ তত্ত্ব বা সেল থিওরি সম্পর্কে। সেল থিওরি প্রথম কে প্রবর্তন করেন, স্লেইডেন অ্যান্ড সোয়ান। এরা দুজনেই কিন্তু জার্মান বিজ্ঞানী, একজন জার্মান বটানিস্ট, একজন জার্মান জুলজিস্ট অর্থাৎ উদ্ভিদবিদ এবং প্রাণীবিদ। এরা দুজনে কিন্তু প্রথম কোষ তত্ত্ব আবিষ্কার করেন। এখানে সালটা উল্লেখ করা আছে, তোমাদের কিন্তু এটাও মনে রাখতে হবে। তো এনারা প্রথম কোষ তত্ত্ব বা সেল থিওরিতে কি বলেছিলেন, যে সমস্ত প্রকার জীবদেহই কোষ নিয়ে গঠিত এবং জীবদেহ এক বা একাধিক কোষ নিয়ে গঠিত, এই কোষ হচ্ছে জীবদেহের একক। এই দুটো কথা কিন্তু তারা কোষ তত্ত্ব বা সেল থিওরিতে বলেছেন। কিন্তু এখানে একটা সীমাবদ্ধতা দেখতে পাওয়া যায় না, এখানে কিন্তু এটা ক্লিয়ার হলো না এই কোষ কোথা থেকে উৎপত্তি হয়েছে, কোষ এসছে কোথা থেকে। তো এটা পরে বিজ্ঞানী রুডলফ ভার্চাও 1855-এ বলেন, ওমনিস সেলুলা ই সেলুলা। এই কথাটার মানে কি, ওমনিস সেলুলা ই সেলুলা কথার মানে হচ্ছে প্রতিটি কোষ প্রি এক্সিস্টিং সেল থেকে তৈরি হয়েছে, অর্থাৎ পূর্ববর্তী কোনো কোষ থেকে কিন্তু নতুন কোষ সৃষ্টি হয়। এই কথাটা কে বলেছেন, রুডলফ ভার্চাও। নেক্সট আসছি কোষ তত্ত্বের ব্যতিক্রম, মানে কোষ তত্ত্বের ব্যতিক্রম
কার ক্ষেত্রে ঘটে থাকে? ভাইরাসের ক্ষেত্রে কিন্তু কোষ তত্ত্বের ব্যতিক্রম ঘটে থাকে, কারণ ভাইরাস না তো আমরা একে সজীব বলতে পারি, না তো জড় বস্তু বলতে পারি। আমরা জানি ভাইরাসকে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয়। ইনি ভাইরাসকে কেন আমরা কোষ বলতে পারি না? কারণ কোষের প্রধান তিনটি উপাদান থাকে। এখানে আমরা দেখব একটা কোষ তৈরি হতে গেলে মিনিমাম তিনটে পার্ট থাকতে হবে, তবে তাকে আমরা একটা কোষ বলবো। সেটা কি কি? এক হচ্ছে কোষ পর্দা, যেটাকে আমরা প্লাজমা পর্দাও বলে থাকি। কোষ পর্দা, কোষ পর্দার ভেতরে থাকে প্রোটোপ্লাজম। ঠিক আছে, এই প্রোটোপ্লাজম কি কি নিয়ে তৈরি হয়? সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস নিয়ে। অর্থাৎ কোষ পর্দার ভেতরে যে ঘন জেলির মতন অর্ধতরল পদার্থ দেখতে পাওয়া যায়, এটাকে কিন্তু বলি আমরা সাইটোপ্লাজম। আর এই সাইটোপ্লাজমের মধ্যবর্তী স্থানে একটি ঘন বস্তু দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা বলি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমকে একত্রে আমরা কি বলছি? প্রোটোপ্লাজম। তো এই যে তিনটে পার্ট দেখলাম, কোষ পর্দা, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস, এই তিনটে প্রধান উপাদান কোষের। এই তিনটের মধ্যে এক বা একাধিক উপাদান না থাকলে তাকে আমরা কোষ বলতে পারি না। ঠিক যেমন ভাইরাসের ক্ষেত্রে, ভাইরাস কি নিয়ে গঠিত? ভাইরাস প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত। তো এদের ক্ষেত্রে কোনো রকম প্রোটোপ্লাজম দেখতে পাওয়া যায় না। এই কারণেই কিন্তু ভাইরাসকে আমরা কোষ বলতে পারি না, অর্থাৎ এটি একটি অকোষীয় জীব। এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এবার এই যে কোষের প্রধান তিনটি উপাদান রয়েছে, এই উপাদান সম্পর্কে কিছুটা জানা যাক। তো সবার প্রথমে আসি কোষ পর্দা বা প্লাজমা পর্দা। কোষ পর্দা কি নিয়ে তৈরি হয়? কোষ পর্দা তৈরি হয় লিপিড আর প্রোটিন নিয়ে। লিপিড আর প্রোটিন নিয়ে ত্রিস্তরীয় একটা পর্দা দেখতে পাওয়া যায়, যেটা তিনটে স্তর নিয়ে গঠিত। তো এইটাকেই বলছি আমরা কোষ পর্দা বা প্লাজমা পর্দা। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ট্রান্সপোর্টে সাহায্য করে, অর্থাৎ কোষ বাইরে বা ভেতরের কোনো বস্তু আদান প্রদান করবে, সেটা কে মেনটেন করে? কোষ পর্দা মেনটেন করে। কোষ পর্দার একটা নেচার আছে, সিলেক্টিভলি পারমিয়েবল বলা হয়, অর্থাৎ প্রবেধক ভেদ্য। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোষ পর্দাকে কেন প্রবেধক ভেদ্য পর্দা অর্থাৎ সিলেক্টিভলি পারমিয়েবল বলা হয়। কেন বলা হয়? কারণ কোষ পর্দা কিন্তু সমস্ত প্রকার বস্তুকে, বাইরে বহিরাগত কোনো বস্তুকে ভেতরে প্রবেশ করতে দেয় না। কোষের যেটা প্রয়োজনীয় পদার্থ বা যেটা কোষের দরকার, সেটাকেই কিন্তু কোষ ভেতরে প্রবেশ করতে দেবে। অর্থাৎ সে পারমিশন তখনই দেবে কোনো বস্তুকে ভেতরে প্রবেশ করতে যদি সেটা তার দরকার হয়। এই কারণেই কিন্তু কোষ পর্দাকে সিলেক্টিভলি পারমিয়েবল বা প্রভেদক ভেদ্য বলা হয়েছে। নেক্সট আসছি প্রোটোপ্লাজমের মধ্যে, অর্থাৎ প্রথম আসছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজম হচ্ছে একটা অর্ধতরল জেলির মতন পদার্থ, ধাত্র বা ম্যাট্রিক্স বলতে পারি। এই তরলের মধ্যে কি থাকে? অসংখ্য কোষীয় অঙ্গাণু আমরা দেখতে পাবো। নেক্সট যখন আমরা ডিটেলসে প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক সেলের স্ট্রাকচার দেখব, তখন কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে আমরা অনেক কোষ অঙ্গাণু দেখতে পারবো, যেমন মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, রাইবোজোম, লাইসোজোম এটসেট্রা বিভিন্ন রকমের রয়েছে। তো সেগুলো সম্পর্কে আমরা পরে আলোচনা করব। লাস্ট ওয়ান আসি নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কিন্তু কোষের মস্তিষ্ক বলা হয়, অর্থাৎ কোষের মধ্যে কি কি কাজ হবে না হবে সেটা কে মেনটেন করবে? সব কিন্তু মেনটেন করবে নিউক্লিয়াস। ঠিক যেমন আমাদের মস্তিষ্ক আমাদের সমস্ত কাজ মেনটেন করতে সাহায্য করে, তেমনই একটা কোষকে সমস্ত কাজ কে সাহায্য করে? নিউক্লিয়াস করতে সাহায্য করে। তো নিউক্লিয়াস কিন্তু আবার দু রকমের হয়ে থাকে। এক হচ্ছে আদি নিউক্লিয়াস, আর একটা হচ্ছে আদর্শ নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের গঠন অনুযায়ী নিউক্লিয়াস দু রকমের হয়ে থাকে, এক হচ্ছে আদি নিউক্লিয়াস, আর একটা হচ্ছে আদর্শ নিউক্লিয়াস। আদর্শ নিউক্লিয়াস আমরা কাকে বলবো? তো নিউক্লিয়াসের মেন চারটে পার্ট দেখা যায়, যেমন একদম বাইরে থাকে নিউক্লিয় পর্দা বা নিউক্লিয় আবরণী। নিউক্লিয় পর্দা থাকে সবার বাইরে। নেক্সট ভেতরে একটা তরল দেখতে পাওয়া যায়, অর্ধতরল পদার্থ দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা বলবো নিউক্লিওপ্লাজম। আর এই নিউক্লিওপ্লাজমের মধ্যে আরো একটি ঘন দানাদার বস্তু দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা বলবো নিউক্লিওলাস।
আর দ্য লাস্ট ওয়ান, এই নিউক্লিওপ্লাজমের মধ্যে এক প্রকার জালিকাকার বস্তু দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা বলবো কি নিউক্লিয় জালিকা। তো এই যে চারটে উপাদান, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাস, নিউক্লিয় প্লাজম আর নিউক্লিয় জালিকা, এই চারটে উপাদান যদি নিউক্লিয়াসে প্রেজেন্ট থাকে তখন তাকে আমরা আদর্শ নিউক্লিয়াস বলবো। এই আদর্শ নিউক্লিয়াস কোথায় দেখতে পাওয়া যায়? ইউক্যারিওটিক কোষে দেখতে পাওয়া যায়। তো এবার আদি নিউক্লিয়াসের ক্ষেত্রে আসি। যদি এর মধ্যে এক বা একাধিক উপাদান মিসিং থাকে, অ্যাবসেন্ট থাকে, তাহলে কিন্তু তাকে আমরা আদি নিউক্লিয়াস বলবো, যেটা প্রোক্যারিওটিক কোষে আমরা দেখতে পারবো। তাহলে আদি নিউক্লিয়াস দেখা যায় প্রোক্যারিওটিক কোষে, আদর্শ নিউক্লিয়াস দেখা যায় ইউক্যারিওটিক কোষে। আর এই যে নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয় জালিকা দেখতে পাওয়া যায়, এটা কিন্তু আমাদের জেনেটিক মেটেরিয়াল বা জিন বস্তু, যেটাকে আমরা ডিএনএ বলতে পারি। কখনো এটা ক্রোমাটিন তন্তু রূপে থাকে, কখনো এটা ক্রোমোজোম রূপে থাকে। তাহলে এটা গেল আমাদের আদর্শ নিউক্লিয়াসের গঠন। তাহলে কোষের প্রধান তিনটি উপাদান আমাদের কমপ্লিট হলো। তো আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা দেখব কোষ কত প্রকার, কোষ প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষের গঠন। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, ভিডিওটা শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে। আর চ্যানেলটিকে, আমাদের বায়ো ফ্যামিলি চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবে সবার প্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।